এখন থেকে স্থানীয় নির্বাচন হবে দলীয় ব্যানারে। এ সংক্রান্ত 5টি আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়নেও প্রার্থীরা অংশ নিতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন। আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপি বলছে দুরভিসন্ধি। এটা নিয়ে নানান রকমের একটা বিভ্রান্তি থাকতো। এই বিভ্রান্তির কারণে অনেক সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সমস্যার সৃষ্টি হতো। সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকার সেই সুযোগটিকে কাজে লাগিয়ে রাজনীতির এক অসমান্তরাল ময়দানে ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন প্রচেষ্টায় এগুচ্ছে বলে আমরা মনে করছি। প্রভাবমুক্ত রাখা গেলে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে, মন্তব্য বিশেষজ্ঞদের। যখন যারা সরকার থাকেন তাদের নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। চলতি বছরের জুলাই থেকে পাবেন মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ সুবিধা। শিশুকে গুলি করার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন খারিজ, নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। অবৈধ সিটিং সার্ভিস সিন্ডিকেটের হাতে জিম্মি রাজধানীর বাস যাত্রীরা, নানা হয়রানির অভিযোগ। সিটিং সার্ভিস বলে কিছু নেই বলছে বিআরটিএ। এবং রাস্তায় কুকুরের কামড়ে বেঁচে যাওয়া নবজাতক ফাইজাকে দত্তক হিসেবে পেতে আগ্রহ অনেকের। এই মুহূর্তে তার পরিপূর্ণ সুস্থতাকে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য এ সংক্রান্ত 5টি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন এবং প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শুধুমাত্র জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করতেন প্রার্থীরা। আর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক দলগুলো সমর্থন দিলেও সুযোগ ছিল না দলীয় প্রতীক ব্যবহারের। যদিও বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র সব নির্বাচনই হয় দলীয় রাজনীতির আবহে। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন এবং দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রেখে সংশোধনের অনুমোদন দেয়া হলো এই সংক্রান্ত 5টি আইনের। মন্ত্রিপরিষদ মনে করে এর ফলে কে কোন দলের প্রার্থী খোলাখুলিভাবেই তা তুলে ধরা যাবে ভোটারদের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারবেন। এটা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন সবগুলির ক্ষেত্রে। এখানে রাজনৈতিক দলের মনোনয়নেও প্রার্থীরা অংশ নিতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে পারবেন। দলীয় প্রতীকে করবে, আর যারা স্বতন্ত্র প্রার্থী, নির্দল প্রার্থী, তাদের জন্য আলাদা প্রতীক থাকবে। জাতীয় সংসদে যেরকম হয় একই নিয়মে হবে। নতুন আইনে বলা হয়েছে স্থানীয় সরকারের মেয়াদ 5 বছর হওয়ার পর কোনো কারণে নির্বাচন না হলে সেখানকার জনপ্রতিনিধি তার দায়িত্বে বহাল থাকতে পারবেন না। মেয়াদ তো 5 বছর। এখন যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে কি ওই আগের যারা আছেন কন্টিনিউ করেন অনন্তকাল, এবং যারা বেশি বুদ্ধিমান ওই মামলা মোকদ্দমা করে একটা স্টে নিয়ে তারপরে চলতে থাকে। এটা আর হবে না। মেয়াদ শেষ। সরকার চেষ্টা করবে নির্বাচন করার জন্য যথাসময়ে। যদি কোনো জটিলতা নির্বাচন না করতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রশাসক নিয়োগ করা হবে। সহসাই সংসদ অধিবেশন না থাকায় পৌরসভার নির্বাচন সংক্রান্ত আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হচ্ছে। আর এর ফলে আগামী ডিসেম্বরের পৌরসভা নির্বাচন হবে দলীয়ভাবেই। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিএনপি বলছে এই সিদ্ধান্তের পেছনে সরকারের গভীর দুরভিসন্ধি লুকিয়ে আছে।
অন্যদিকে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রভাব মুক্ত ও নিরপেক্ষ রাখা গেলে তা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমর্থন পেতেন। তাদেরকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করতে দেখা গেছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের। দলীয় নির্বাচন না হলেও এসব নির্বাচনের কর্মচাঞ্চল্যে দলীয়ভাবেই ফুটে উঠত। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরে পাবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এই সিদ্ধান্ত নির্দলীয় ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তারা। দলীয় নির্দলীয় এটা নিয়ে একটা নানান রকম একটা বিভ্রান্তি থাকতো। এই বিভ্রান্তির কারণে অনেক সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সমস্যার সৃষ্টি হতো। সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। স্বতন্ত্রভাবে ইলেকশন করার ক্ষেত্রে নির্দলীয় ব্যক্তিদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সার্বিকভাবে দেখছি এটা অত্যন্ত একটা ফলপ্রসূ পদ্ধতি হবে। গ্রাসরুট লেভেলে, গ্রামীণ পর্যায়ে মানুষজন দলীয়ভাবে নির্বাচন করবে, এটা তাদের একটা ডেমোক্রেটিক অধিকার। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় ব্যক্তিদের কারণে নাগরিক ভোগান্তি ও হয়রানি বাড়বে। দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি যখন সকল মহলের, তখন সে দাবিকে পাশ কাটিয়ে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকারের এক মহা দুরভিসন্ধি কাজ করছে বলে আমরা মনে করি। সরকার সেই সুযোগটিকেই কাজে লাগিয়ে রাজনীতির এক অসমান্তরাল ময়দানে, ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন প্রচেষ্টায় এগুচ্ছে বলে আমরা মনে করছি। স্থানীয় পর্যায়ে দলীয় যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সরকারের দিক থেকে যেটা দরকার হবে, যখন যারা সরকার থাকেন তাদের নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং অন্য সকল ক্যান্ডিডেটদের জন্য, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা। তবে স্বতন্ত্র ব্যক্তিদের ক্ষেত্রে নির্বাচনে জয়লাভের সুযোগ কিছুটা হলেও কমে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ। স্বাধীনতার 4 দশক পর অবশেষে 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ক গেজেট প্রকাশ করে। স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা চলতি বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধা পাবেন। আবেদনকারী অন্য বীরাঙ্গনাদের নামও আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বীরাঙ্গনারা। তানিন মেহেদীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মৌসুমী ইসলাম। 1971 সালে দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনীর অত্যাচার আর নিপীড়ন সইতে হয়েছে বাংলার অসংখ্য মা বোনকে। বাংলাদেশ নামের স্বাধীন এই ভূখণ্ডটির জন্মের ইতিহাসে পুরুষের পাশাপাশি নারীর অবদান কোনো অংশেই কম ছিল না। আর এই অবদানের জন্যই এতদিন তারা সমাজে স্বীকৃত ছিলেন বীরাঙ্গনা হিসেবে। কিন্তু এখন থেকে এই বীর নারীরা দেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। সোমবার 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পর্যায়ক্রমে অন্য বীরাঙ্গনাদেরও এই স্বীকৃতি দেয়া হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা জাদুঘরে যাদের নাম পেয়েছি, অথেন্টিক যেগুলো সেগুলো করেছি। উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা, যারা নারী মহিলা, ওনারা মহিলাদের সাথে কথা করে রিপোর্ট দিবেন। ইতিমধ্যে 500-র মতো আবেদন আমরা পেয়েছি। আমরা স্ব উপজেলায় সেগুলো যাচাই বাছাই করে মতামত দেওয়ার জন্য পাঠিয়েছি এবং এটা মাত্র শুরু হলো। আবেদন নেওয়া অব্যাহত থাকবে অন্ততপক্ষে ধরো আগামী জুন মাস পর্যন্ত, কমপক্ষে। এরপরেও বাড়তেও পারে আর নাও বাড়তে পারে। স্বাধীনতার 44 বছর পর তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সন্তোষ জানালেন বীরাঙ্গনারা। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ পূর্ণতা পেয়েছে বলে অভিমত তাদের। একটা মাইল ফলকের বিশাল একটা সোনালী সময় আমাদেরকে দিয়ে দিলেন। বীরাঙ্গনাদের একটা বিরাট অর্জন। বীরাঙ্গনাদের অর্জন মানে কিন্তু মুক্তিযুদ্ধেরই আরেকটি অসমাপ্ত পাঠ, সেটাকে আজকে পূর্ণতা দিলেন। তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ। গত বছরের 10 অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এরপর চলতি বছরের 29 জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাশ হয়। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 18 অক্টোবরের মধ্যে
বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকার পর দুপুরে হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন। এদিকে এখন এমপি লিটনকে গ্রেফতার করা যাবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গাইবান্ধার শিশু সৌরভকে পায়ে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন 10 দিন আত্মগোপনে থাকার পর সোমবার আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন। দুপুরে এ বিষয়ে প্রায় 1 ঘন্টা শুনানি শেষে তার জামিন আবেদনটি খারিজ করে 18 অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। তবে এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে কিনা এ নিয়ে হাইকোর্ট কোনো আদেশ না দেওয়ায় এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যদিও তার আগাম জামিনের দরখাস্ত খারিজ হয়ে গেছে, তাকে গ্রেফতার করার ব্যাপারে একটা কনফিউশন অ্যারাইজ করছে। এখন এই অবস্থাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশন দিয়েছে এই ডাইরেকশনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজের কাছে সিএমপি করব। মামলার শুনানির সময় এজলাসে দাঁড়িয়েছিলেন এমপি লিটন। শুনানির এক পর্যায়ে সংসদ সদস্য হয়ে শিশুর পায়ে গুলির ঘটনাকে সিনেমার সাথে তুলনা করেন আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন গ্রেফতার করেনি। একজন জনপ্রতিনিধি দ্বারা এই ধরনের কার্য এটা খুবই দুঃখজনক এবং এটা নিশ্চয়ই এটা খুব আইনগত পদক্ষেপ এটার ব্যাপারে নিতে হবে এবং নিশ্চয়ই সরকার নেবেন। এদিকে লাইসেন্স করা অস্ত্র না থাকায় নিরাপত্তার কারণে একদিন আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন লিটন। তার আইনজীবী বলেন যথাসময়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। উনি পালাতক ছিলেন না, কথাটা আসলে ভুল। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আইনে কারোর প্রতি অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার অর্থ এই নয় যে তাকে সঙ্গে সঙ্গে কোর্টে যেতে হবে। এটা তার অধিকার, সে কখন যাবে, বাট হি ক্যান বি অ্যারেস্টেড। আর এই ধরনের কোনো ওয়ারেন্ট হয় না, মামলা হয়েছে। গত 2 অক্টোবর সকালে শিশু সৌরভের পায়ে 3টি গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরের দিন সৌরভের বাবা বাদী হয়ে লিটনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন এমপি লিটন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সিটিং সার্ভিস সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে রাজধানীর বাস যাত্রীরা। বেশি ভাড়া আদায়, হয়রানি সহ যাত্রীদের নানা অভিযোগ এই সার্ভিসের বিরুদ্ধে। সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর যাত্রীদের এই ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে অনুমোদন ছাড়াই শুধু বাণিজ্যিক লক্ষ্যে কিছু অসাধু বাস কোম্পানি এই সার্ভিস পরিচালনা করছে। শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস তাদের। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। গত 1 ঘন্টা যাবৎ রাজধানীর শেওড়াপাড়া থেকে একটি সিটিং সার্ভিসে ওঠার চেষ্টা করছে সময় সংবাদ, কিন্তু এখনো সফল হওয়া সম্ভব হয়নি। শুধু এখানেই নয়, রাজধানীর মিরপুর, ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ, মতিঝিল, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব স্টপেজে একই অবস্থা। বেশিরভাগ সময়ই কাঙ্ক্ষিত যান না পেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেক যাত্রীকে। এছাড়া বাড়তি ভাড়া তো আছেই। বলতেছে 30 টাকা ভাড়া দিবেন সদরঘাট, কেন কত ভাড়া বাড়ছে? লোকাল গাড়ি কিন্তু এটা, অথচ তারা 12 নম্বর থেকে লোক নিচ্ছে, সীমিত লোক, এবং গায়ে একটা সাইনবোর্ড লাগা রাখছে দাঁড়িয়ে লোক নেওয়া হয় না। প্রথমে ছিল সিটিং, যখন ভাড়া বাড়াইছে ভাড়া এস্টাবলিশ করছে, আবার লোকাল বানিয়ে ফেলছে। এখন ভাড়াটা বাড়াইছে, ভাড়া এস্টাবলিশ করবে, এরপরে আবার লোকাল হয়ে যাবে। তো এটা তো আমাদেরকে জিম্মি করে করা হচ্ছে। মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় সিটিং সার্ভিস নামের এই অবৈধ সার্ভিসের তদারকিতে আছে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামধারী বেশ কিছু অসাধু ব্যক্তি, যাদের দৌরাত্মে কোণঠাসা সাধারণ যাত্রীরা। ওরা গুলিস্তান, বাংলা মোটর, শাহবাগে ভাড়া ওরা ফার্ম গেটে নামাই দিয়ে নিয়ে নিতে আছে। আগে কিছু বললে এতে থাকলেন না, বললো ওই বর্দলোকে চান্দি পাঠাই ফেলাবো। মালিক যেটা নিয়ম করছে ওইটাই তো চলতেই আমাদের। সিটিং সার্ভিস কি আসলে কি এর কোনো বৈধতা আছে, এমন প্রশ্ন রাখা হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কাছে। সিটিং সার্ভিস বলে বিআরটি এর অনুমোদিত কোনো সার্ভিস নাই, তবে এখন বিভিন্ন রকমের ব্যানারে বিভিন্ন কোম্পানি সিটিং সার্ভিস পরিচালনা করে। মোবাইল কোড পরিচালনা করছে, আমাদের ম্যাজিস্ট্রেটরা সবসময় মোবাইল কোড নিয়ে কাজ করছেন। পূর্বে যে ভাড়ার চার্ট ছিল, এই ভাড়ার চার্ট আমরা সংশোধন করেছি। বিআরটি এর বক্তব্যের সাথে বাস্তবতার মিল সামান্যই। তবে পরিস্থিতি যাই হোক, সিটিং সার্ভিস নামধারী অবৈধ এই যান চলাচলের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আবাহন জানালেন ভক্তরা।
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজে যারা শারীরিকভাবে অক্ষম তাদের উন্নয়নে কাজ করছে তার সরকার এবং তাদের সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। 2021 সালে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উন্নত রাষ্ট্র বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে ন্যূনতম জাতীয় ঐক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো ধরনের বিতর্ক না করার আহ্বানও জানান তিনি। রোববার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক জনসভায় কথা বলেন তিনি। লন্ডন আওয়ামী লীগের এ জনসভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই। বর্তমান সরকার আগামী 40 বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা আপনার জননেত্রী শেখ হাসিনা এই পদক পাওয়ার জন্য আপনার ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র জাতীয় কিন্তু আজকে আপনার এই খেতাব সমগ্র জাতির এই খেতাব হিসাবে আমরা জননেত্রী শেখ হাসিনাকে গ্রহণ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেছনে পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে পাভেল ও রিফাত নামে 2 ছাত্রের মৃত্যু হয়েছে। বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পরীক্ষা শেষ করে 7 বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ের পেছনের পাহাড়ি ঝর্ণায় গোসল করতে নামে। গোসল শেষে ওঠার সময় রিফাত ও পাভেল পা পিছলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়। পাভেল ও রিফাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ওরা 7 জন মিলে একটা গ্রুপ গেছিল, যাওয়ার পর এখানে নামার পর এই 2 জন পড়ে গেছে, ওরা উঠতে পারে নাই। এরপর নিখোঁজ 1 ঘন্টা পর ওদেরকে উদ্ধার করছে। আমরা ইনস্ট্যান্ট একজন লাশ ওখানে হয়েছে, ওর ফ্যামিলি আসছিল। ফ্যামিলি আসার পর আমরা ওখানে প্রক্টর স্যার ছিল, ডিজি স্যার ছিল, ওরা ওই ফ্যামিলিকে ওরা হস্তান্তর করছে আর একে আমরা এখানে নিয়ে আসছি। রাজধানীর শেওড়াপাড়া মাঠে কুড়িয়ে পাওয়া কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত নবজাতকটিকে এখন রাখা হয়েছে আজিমপুর ছোটমণি নিবাসে। তার নাম রাখা হয়েছে ফাইজা। 26 দিন হাসপাতালে থাকার পর রোববার তাকে সেখানে নেওয়া হলে মেয়েটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন অনেকে। এদিকে আশঙ্কাজনক হলো, প্রতিনিয়তই বাড়ছে কুড়িয়ে পাওয়া নবজাতকের সংখ্যা। আর এজন্য সমাজবিজ্ঞানীরা দুষছেন প্রচলিত সমাজ ব্যবস্থাকেই। পারমিতা হিমের রিপোর্ট। যে সমস্ত ওষুধপত্রগুলো দিয়ে রক্ত বন্ধ করতে হয় সেগুলোর ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও দেখি যে অনেক জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং এই একটা ছোট বাচ্চার শরীরে এতটুকুই রক্ত থাকে, সেটা যদি পড়তে পড়তে নষ্ট হয়ে যায় তাহলে বাচ্চাটা অনেক সময় হাইপোভলিমিক শকে মারা যেতে পারে। এমন সব বাধা পেরিয়ে অবাক আলোয় পৃথিবী দেখছে ফাইজা। ফাইজা, যার মানে বিজয়িনী। সত্যিই বিজয়িনী সে। হিংস্র কুকুর ক্ষত করেছে তার নাক আর ঠোঁট। জন্ম নেয়ার পরপরই হৃদয়হীন মানুষ তাকে বস্তায় ভরে ফেলে দেয় ঝোপে। রোববার সকালে হাসপাতাল থেকে তাকে তুলে দেয়া হয়েছে এই ছোটমণি নিবাসে। সেখানে চুপচাপ নতুন পৃথিবীকে অবাক হয়ে দেখছে সে। আর এই বিজয়িনীর গল্প শুনে তাকে দেখতে, কোলে নিতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন অনেকে। তবে সন্তান দত্তক নিতে আগ্রহীদের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন এই নিবাসের উপতত্ত্বাবধায়ক। নিঃসন্তান দম্পতি, তারপরে বয়সের ব্যাপারটা, আর এদের একটা সিকিউরিটি মানি কোর্টই নির্ধারণ করে দেয়। এই শর্তগুলো পূরণ সাপেক্ষে আমার উকিল আছে, এদেরও একজন উকিল থাকবে। দুজনের বাকপিতণ্ডায় একটা সিদ্ধান্ত বিচারককে নিতে সাহায্য করবে। পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি থেকে এভাবে কুড়িয়ে পাওয়া নবজাতকের সংখ্যা 752, যাদের বেশিরভাগই ফাইজার মতো বিজয়িনী হতে পারেনি, জন্মেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। এদিকে সমাজবিজ্ঞানীরা এর জন্য দায়ী করলেন প্রচলিত সমাজ ব্যবস্থাকেই। যার বাচ্চা তার মধ্যে কি মাতৃস্নেহ নাই? আছে।
কিন্তু সমাজ তাকে এমনভাবে অপরাধী করে তোলে যে তার মাতৃস্নেহটা হেরে যায়। তার মানে আমরা এখনো অনাধুনিক সমাজের যে কাঠামো সেটাকে আমরা কোনো কোনো অংশে ফেলছি না। ছোট্ট ফাইজার এই নীরব ক্ষতবিক্ষত মুখটাই কি বলে দেয় না কতটা চরমে আমাদের এই তথাকথিত সভ্য জীবনের সংকট? পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক খাদে পড়ে নিহত 7 জনের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এদের মধ্যে 5 জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে, অন্য 2 জনের বাড়ি বগুড়া। হাইওয়ে পুলিশ জানায় ভোর 5:30টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক জোরারগঞ্জে সোনা পাহাড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা 11 শ্রমিকের মধ্যে 7 জন ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা জানান, দরিদ্র পরিবারের অভাব দূর করতে কাজের সন্ধানে রোববার সন্ধ্যায় নওগাঁ থেকে ট্রাকে উঠেছিলেন তারা, কিন্তু দুর্ঘটনা কেড়ে নেয় তাদের সব স্বপ্ন। প্রিয়জনের মৃত্যুর খবর যেন স্তব্ধ করে দিয়েছে স্বজনদের। এদিকে নিহতদের লাশ দাফনে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মেয়ে বিয়ে দিচ্ছি এনে পড়ায় কোনো পেটে ভাতে সমান হয় বাবা, যখন হঠাৎ করে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন আমরা তো জানি না। ঈদের আগে আসছিল, ঈদের আগে আসার পর আবার ঈদ করার পর আবার যাচ্ছিল কাজে, চিটাং আগে কাজ করতো, এভাবে প্রায় যেত ওরা। প্রতিনিধি হিসাবে সরকারের কাছে তাদের এই 5টা পরিবারের সাহায্য ছাড়া তারা তাদের ছাওয়াল পোয়াল বউ ছাওয়াল কেউ তারা বাঁচতে না খায় মরা যাবে, তাদের উপার্জন করার কোনো লোকই নাই। শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন করলেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, বেলপাতা সহ নানা উপাচারে সাজিয়ে পূজা অর্চনার চণ্ডীপাঠের মধ্য দিয়ে কৈলাস থেকে মর্তলোকে দেবীর আগমনী বার্তা দেয়া হলো। এর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। পুণ্যলগ্নে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আবাহন করতে খুব সকালেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ভক্তদের সরব উপস্থিতি। চণ্ডীপাঠের সাথে দেবী দুর্গার মহিষাসুর মন্দিনীর বাস্তব চিত্র অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুললেন শিল্পীরা। পরে পূজা অর্চনার মধ্য দিয়ে ঘট স্থাপন করে দেবী দুর্গাকে আবাহন করা হলো। দেবীকে আবাহনের মাধ্যমে পৃথিবীর সব মানুষের সুখ ও শান্তির প্রার্থনা করলেন উপস্থিত ভক্তরা। মহালয়া হচ্ছে দেবীর আগমনী, কৈলাস হতে বাপের বাড়ি আসছে। এই পৃথিবীতে মানুষ হতে সকল জীবের পুণ্যের জন্য, মঙ্গলের জন্য তার এই আগমন। সকল ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই যেন মিলে মিশে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে পারি। পরে শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এবছর সারা দেশে পূজা সংখ্যা দাঁড়িয়েছে 29,074। পরিসংখ্যান বলছে প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বাড়লেও পূজারীর সংখ্যা কিন্তু কমছে। আমরা বারবারই বলেছি ধর্ম যার যার, উৎসব সবার, এই জায়গায় আমরা পৌঁছেছি, রাষ্ট্রটিকে সবার এখনো করতে পারিনি। এদিকে রাজধানীর বনানী পূজা মণ্ডপেও মহালয়া উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূজা উদযাপনে সরকারের সার্বিক তৎপরতার কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ধর্মকে ব্যবহারের নামে যারা স্বার্থ সিদ্ধি করে তারাই পৃথিবীতে এই ধরাধামে অশান্তি তৈরি করে। মাতা দেবীর কাছে এই কামনা করবেন যে আমরা শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির জন্য আমরা তার আশীর্বাদ কামনা করব। আগামী 19 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। অষ্টমীতে কুমারী পূজা আর আগামী 22 অক্টোবর অনুষ্ঠিত হবে শুভ বিজয়া দশমী। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়েছে ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। স্থানীয় সময় বিকেল 5টায় শেষ হয় এই ভোট গ্রহণ। বিহারের এই বিধানসভা নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে জয়ী হলে লোকসভার সঙ্গে রাজ্যসভায়ও শক্তিশালী হবে বিজেপি। রোববার বিহারের 49টি আসনে এই ভোট গ্রহণ শুরু হয়।
সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায়। কড়া নিরাপত্তার মধ্যে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। ভোট কেন্দ্রগুলোতে বেলা 2টার মধ্যেই 46.4% ভোট গ্রহণ করা হয় বলে জানায় গণমাধ্যম। মাওবাদী বিদ্রোহীদের তৎপরতার কারণে স্পর্শকাতর কয়েকটি কেন্দ্রে বিকেল 3টার মধ্যে শেষ করা হয় ভোট গ্রহণ। তবে অন্যান্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলে স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 6,07,00,000 ভোটার। 5 পর্বের এই ভোট গ্রহণ শেষ হবে আগামী 5ই নভেম্বর আর ভোট গণনা হবে 8ই নভেম্বর। টেস্ট সিরিজ নয়, নভেম্বরের শুরুতে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট দল, এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। আর চলমান আইসিসির সভায় শিগগিরই বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা হয়নি বলেও জানান তিনি। তবে আইসিসির সভায় টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে বিসিবি। 20 তারিখ থেকে আমাদের বিপিএল শুরু হয়ে যাবে, তার মানে নভেম্বরের 1 নভেম্বর থেকে নিয়ে 17-18 তারিখ পর্যন্ত একটা এখানে স্লট আছে। এর মধ্যে আমাদের যে কোনো একটা ফরম্যাটে খেলতে হবে। তো দেখা যাচ্ছে তো যে টেস্টটা হয়তো বেশি সময় নিয়ে নিতে পারে। তো আমরা ওইখানে হয়তো প্রস্তাব করেছি, হতে পারে এমনও হতে পারে, এটা ইজ নট শিওর, যে আমরা আগে ওয়ানডে এবং টি-20 খেলতে পারি, পরে গিয়ে আমরা হয়তো টেস্ট খেলতে পারি। ইন্ডিয়াও চাচ্ছে যে সেখানে হোক এশিয়া কাপ, যেহেতু আমরা অলরেডি 2বার করেছি তো আমাদের সম্ভাবনা কম। তারপরে আমরা বলেছি আমরা আগ্রহ দেখিয়েছি। এখন তাদেরও অনেক সামনে আরও খেলা আছে, তাদের এফটিপিরও আরও কিছু তাদের প্রোগ্রাম আছে। এগুলার আমার মনে হয় না যে এই বছরের মধ্যে হবে। তারা চেষ্টা করবে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসার জন্য। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখন থেকে স্থানীয় নির্বাচন হবে দলীয় ব্যানারে। মন্ত্রিসভায় আইনের চূড়ান্ত অনুমোদন। আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপি বলছে দুরভিসন্ধিমূলক। 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। চলতি বছরের জুলাই থেকে পাবেন মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ সুবিধা। শিশুকে গুলি করার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন খারিজ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। এবং রাস্তায় কুকুরের কামড়ে বেঁচে যাওয়া নবজাতক ফাইজাকে দত্তক হিসেবে পেতে আগ্রহ অনেকের। এই মুহূর্তে তার পরিপূর্ণ সুস্থতাকে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।